আচ্ছা, ভাবুন তো, আপনার পরিবারের খুব সাধারণ একটা পুরনো জিনিস হঠাৎ করেই যদি এমন কোনো ভয়ঙ্কর অন্ধকার সত্য সামনে নিয়ে আসে যা আপনি স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ, আজকে আমরা ঠিক এমনই একটা গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি। লেখিকা নাজিয়াতুল ফাতাহের নীল নোটবুক রহস্য। এটা এমন একটা গল্প যা শুরু হয় একটা সাধারণ পারিবারিক জিনিস হারানোর মধ্য দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা উন্মোচন করে এমন এক গভীর গোপন সত্য যা কল্পনা করাও কঠিন। চলুন ধাপে ধাপে রহস্যের জট খোলা যাক। একটু কল্পনা করুন, একটা বিষণ্ণ রহস্যময় পরিবেশ। দেখুন, সবকিছুর দাম তো আর টাকা দিয়ে মাপা যায় না, তাই না? কিছু জিনিসের আসল মূল্য বোঝা যায় সেটা হারিয়ে যাওয়ার পর। আজকের এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে কিন্তু এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। স্রেফ একটা পুরনো নোটবুক কিভাবে একটা প্রাণঘাতী রহস্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আয়োজন। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় অয়নের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠেই অয়ন দেখে তার ড্রয়ারে দাদুর দেওয়া সেই পুরনো নীল মলাটের নোটবুকটা নেই, অথচ তার ঘরের দরজা কিন্তু ভেতর থেকে লক করা ছিল। বুঝতেই পারছেন নোটবুকটা অয়নের কাছে কতটা দামি। এতে তার মৃত বাবার স্মৃতি, শৈশবের কথা আর দাদুর ভালোবাসা জড়িয়ে আছে। দাদু মারা যাওয়ার ঠিক দুদিন আগেই এটা তাকে দিয়েছিলেন। নোটবুকটা হারানোর পর অয়নের ভেতরে যে শূন্যতা, সেটা সত্যিই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দাদু কিন্তু নোটবুকটা দেওয়ার সময় একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন। এটা সামলে রাখিস, সময় হলে সব বুঝবি। খেয়াল করেছেন? এই একটা লাইনেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এটা শুধু একটা সাধারণ চুরির ঘটনা নয়, এর ভেতর লুকিয়ে আছে খুব গোপন কোনো বার্তা। যেন একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করা হচ্ছিল। এই উক্তিটাই গল্পের পরবর্তী ঘটনার জন্য একটা নীরব কিন্তু শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয়। ওকে, এবার আমরা মূল তদন্তে ঢুকে পড়ি। দৃশ্যপটে এন্ট্রি নিচ্ছে দ্য বাংলাদেশ ডিটেকটিভ টিম, মানে টিবিডিটি। ৩ জন তখুর গোয়েন্দা। অনু, যার চোখ একেবারে ঈগলের মতো তীক্ষ্ণ। তাহরিম, যিনি কথা কম বলেন কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আর রিয়াদ, যার নজর এড়ানো প্রায় অসম্ভব। এই প্রফেশনাল টিমটা আসার পরপরই একটা সাধারণ পারিবারিক ঝামেলা পুরোপুরি একটা সিরিয়াস ইনভেস্টিগেশনের রূপ নেয়। চলুন, গোয়েন্দাদের এভিডেন্স বোর্ডটা একবার দেখে নিই। ঘর যেহেতু ভেতর থেকে লক করা ছিল, তার মানে চোর বাইরের কেউ নয়। এই ৪ দেয়ালের ভেতরের কেউই কাজটা করেছে। অয়নের ২ বোন সুমা আর ঝুমা, বড় ভাই সুমন, তাদের অভিভাবক হেলাল চাচা এবং বাড়ির কেয়ারটেকার রহিমা আন্টে। লিস্টে কিন্তু এরা সবাই আছেন, মানে ঘরের ভেতরের কেউই এখন আর সন্দেহের বাইরে নন। এবার শুরু হলো ক্রাইম সিন তল্লাশি। গোয়েন্দারা অয়নের রুমে ঢোকার সাথে সাথেই পুরো পরিবেশ পাল্টে যায়। খাটের নিচ, ড্রেসিং টেবিল, দরজার পেছন, মানে বলতে গেলে ঘরের প্রতিটা ইঞ্চি তারা স্ক্যান করছেন। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ক্লু সে ফেলে যাবেই, আর গোয়েন্দারা ঠিক সেটাই খুঁজছেন। তো এই তল্লাশিতে মূলত ৩টে ফিজিক্যাল প্রমাণ পাওয়া যায়। খাটের নিচে পড়ে থাকা একটা লিপস্টিক, ড্রেসিং টেবিলে রাখা একটা হাতঘড়ি, আর দরজার পেছনে পড়ে থাকা চশমার ভাঙা গ্লাসের ছোট্ট একটা টুকরো। গোয়েন্দারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জিনিসগুলোকে সন্দেহভাজনদের সাথে মেলাতে শুরু করলেন। কিন্তু জানেন তো, প্রথম দুটো ক্লু আসলে তদন্তকে অন্যদিকে ঘোরানোর জন্য ছিল। জিজ্ঞাসাবাদের সময় কেয়ারটেকার রহিমা আন্টি স্বীকার করে নেন যে লিপস্টিকটা তিনি চুরি করে দেখতে গিয়ে ভয় পেয়ে খাটের নিচে ফেলে এসেছিলেন, আর সুমন জানায় ঘড়িটা সেই ভুলে অয়নের রুমে ফেলে এসেছিল। মানে এই দুটো জিনিসের সাথে নোটবুক চুরির আসল রহস্যের কোনো সম্পর্কই নেই। আসল টুইস্টটা আসে এখানে। সবচেয়ে ইন্টারেস্টিং আবিষ্কার ছিল একটা মাইক্রোফাইবার বা অতি ক্ষুদ্র সুতা। রিয়াদ যখন ওই চশমার ভাঙা টুকরোটা আলোর সামনে ধরেন, তখন দেখেন গ্লাসের ওপর খুব সূক্ষ্ম একটা তন্তু লেগে আছে। এই একটা ছোট্ট ফাইবার, হ্যাঁ, এই একটা ছোট্ট জিনিসই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। কারণ বিজ্ঞানের ভাষায় এই সুতাটা প্রমাণ করতে পারে ঠিক কে ওই ঘরে উপস্থিত ছিল। হেলাল চাচা তো জোর গলায় দাবি করছিলেন তিনি নির্দোষ। তার চোখের পাওয়ার টেস্ট করে দেখা যায় সেটা -2.25। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তিনি সত্যিই নির্দোষ, কিন্তু ল্যাব রিপোর্ট অন্য কথা বলছে। গ্লাসে পাওয়া মাইক্রোফাইবারের সাথে হেলাল চাচার শার্টের ফাইবারের হুবহু মিল পাওয়া যায়। তার মানে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার। হেলাল চাচা ওই ঘরে ছিলেন এবং তিনি নোটবুকটা সরিয়ে ফেলার সাথে জড়িত। ভাবুন তো পরিস্থিতিটা। অকাট্য প্রমাণের সামনে এবার সেই চরম উত্তেজনার মুহূর্ত। গোয়েন্দারা খুব শান্ত কিন্তু শক্ত গলায় তাকে জানিয়ে দেন যে ওই শার্টের ফাইবার প্রমাণ করে তিনি ঘরে ছিলেন। একদম সলিড প্রমাণ। এই প্রমাণের সামনে হেলাল চাচার নীরবতা আর ভারী নিঃশ্বাসই বুঝিয়ে দিচ্ছিল তার সাজানো সব গল্প তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তিনি অবশেষে স্বীকার করেন, বলেন, আমি চেয়েছিলাম সম্পত্তি আগে পাই, লোভ আমাকে এমন কাজ করতে বাধ্য করেছে। তিনি এমনকি উকিলকেও টাকা খাইয়েছিলেন।
এই স্বীকারোক্তির পর মনে হতে পারে আচ্ছা তাহলে তো রহস্যের সমাধান হয়েই গেল তাই না, সম্পত্তির লোভ, একটা নোটবুক চুরি, কেস ক্লোজড। কিন্তু আসলেই কি তাই? এখানে একটা সাময়িক স্বস্তি আসে। চুরি যাওয়া নোটবুকটা অয়ন ফেরত পায়। দাদুর স্মৃতি ফিরে পেয়ে অয়ন তো কেঁদেই ফেলে। মনে হচ্ছিল গোয়েন্দারা সাকসেসফুল, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমি আগেই বলেছিলাম না, আসল এবং সবচেয়ে অন্ধকার অধ্যায়টা তখনও বাকি। সেদিন সন্ধ্যায় অয়ন একা বসে নোটবুকটা নাড়াচাড়া করছিল। হঠাৎ করেই তার চোখ আটকে যায় অস্পষ্ট, খুব কষ্টে লেখা কয়েকটা লাইনে। দাদুর লেখা এই মেসেজটা এতকাল সবার চোখের আড়ালে ছিল। মেসেজটা পড়ার সাথে সাথেই অয়নের হাত কাঁপতে শুরু করে। এই একটা মুহূর্ত সিরিয়াসলি পুরো গল্পের জনাটাই বদলে দেয়। দাদু লিখেছিলেন, সম্পত্তির লোভে হেলাল তোমার বাবা মাকে মেরে ফেলেছে। অয়ন শুনলেই গায়ে কাটা দেয়, তাই না? একদম পুরো গল্পের মোড় ঘুরে গেল। এটা কোনো সাধারণ চুরি বা সম্পত্তির ঝামেলা ছিল না, এটা ছিল একটা নিখুঁত খুন, ধামাচাপা দেওয়ার চেষ্টা। দাদুর এই একটা কথা গল্পটাকে একটা চুরির তদন্ত থেকে সরাসরি একটা কোল্ড ব্লাডেড মার্ডার মিস্ট্রিতে রূপান্তর করে দেয়। এরপর শুরু হয় অয়নের শ্বাসরুদ্ধকর একটা জার্নি। সে তার বাবার পুরনো আলমারিটা খোলে। ভেতরে একটা পাতলা কাঠ একটু ঢিলা ছিল। সেটা সরাতেই বেরিয়ে আসে ধুলোয় মাখা একটা পুরনো বাদামি ফোল্ডার। ফোল্ডারের ভেতরে কিছু ব্যাংকের কাগজ, যেখানে বারবার হেলালের নাম। আর সবচেয়ে বড় প্রমাণ, একটা ছোট্ট ইউএসবি ড্রাইভ। যেন একটা বড় পাজেলের টুকরোগুলো একটু একটু করে জোড়া লাগছিল। ওই বাদামি ফোল্ডারের ভেতর পত্রিকার একটা কাটিং ছিল, একটা দুর্ঘটনার খবর। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার পাশেই বাবার নিজের হাতে লেখা ছিল, দুর্ঘটনা নয়, সাক্ষী ছিল, সাক্ষী চুপ করানো হয়েছে। ফোল্ডারের ওপর আরও একটা মর্মান্তিক কথা লেখা, আমি যদি সত্য বলতে গিয়ে মারা যাই, তবু জেনে রেখো আমি মিথ্যা বলিনি। বুঝতেই পারছেন, এগুলো একদম চাক্ষুষ প্রমাণের মতো কাজ করছিল। এবার দেখুন হেলাল প্রথমে কি বলেছিল আর আসলে কি ঘটছিল। সে দাবি করেছিল সে শুধু সম্পত্তির জন্য নোটবুকটা চুরি করেছিল, কিন্তু এই ইউএসবি ড্রাইভ প্রমাণ করে দিল যে সে আসলে জোড়া খুন ধামাচাপা দেওয়ার জন্য এই চক্রান্ত করছিল। তার প্রথম স্বীকারোক্তিটা ছিল স্রেফ আসল অপরাধটা লুকানোর একটা চালাকি মাত্র। আমি যদি কিছু বলার আগেই মরে যাই, বুঝবে আমি মিথ্যে বলিনি। অয়নের বাবার রেকর্ড করা এই অডিওটা, সত্যি বলছি, রীতিমতো শিউরে ওঠার মতো। ইউএসবি ড্রাইভের ভেতরে বাবার সেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠ, সেখানে হেলালের হুমকিও স্পষ্ট শোনা যাচ্ছিল। সত্য প্রকাশ করলে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি। কবর থেকে উঠে এসে যেন বাবা নিজেই খুনিকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। এই অডিওটা পাওয়ার পর টিবিডিটির তদন্তের স্পিড 10 গুণ বেড়ে যায়। তারা এবার ফিজিক্যাল আর ডিজিটাল প্রমাণের একটা নিশ্ছিদ্র জাল তৈরি করে। বাবার অফিসের কাগজে হেলালের জ্যাকেটের ফাইবার, কার্পেটে জুতোর ফাইবার। এরপর আসে ডিজিটাল প্রমাণ, মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ড। সবগুলো মিলিয়ে এমন একটা টাইমলাইন তৈরি হয় যে হেলালের ওই রাতে ঘটনাস্থলে থাকার ব্যাপারটা 100% নিশ্চিত হয়ে যায়। এত প্রমাণের পাহাড়ের নিচে হেলাল শেষ পর্যন্ত ভেঙে পড়ে। সে অয়নকে বলে সে নাকি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ভাবুন, ভয় পেয়ে দুটো মানুষের জীবন কেড়ে নেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সব প্রমাণ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং হেলাল অ্যারেস্ট হয়। সেদিন শহরের কোলাহলের মাঝে যখন অয়ন হেঁটে যাচ্ছিল, তার চোখে মুখে আর কোনো শোক বা অপমান ছিল না, ছিল ন্যায় বিচারের শান্তি। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা একটা খুব চমৎকার জিনিস শিখতে পারি। গোয়েন্দা দুনিয়ায় কোনো ডিটেলই আসলে ছোট নয়। এই যে সামান্য একটা মাইক্রোফাইবার কিংবা একটা পুরনো পত্রিকার কাটিং, এগুলোই কিন্তু এত বড় একটা সত্যের দরজা খুলে দিল। প্রমাণ জিনিসটা এতটাই পাওয়ারফুল যে ঠিকমতো সংরক্ষণ করলে বহু বছর পরও সেটা ন্যায় বিচার এনে দিতে পারে। গল্পের একেবারে শেষে দারুণ একটা কথা বলা হয়েছে, সত্যকে কেউ চুপ করাতে পারে না। ভয় আর মিথ্যে যতই শক্তিশালী হোক, অবশেষে তা নিজেই নিজের শাস্তি হয়ে ফিরে আসে। সাময়িকভাবে হয়তো মনে হতে পারে যে মিথ্যে জিতে যাচ্ছে বা ভয় দেখিয়ে কাউকে চুপ করানো গেছে, কিন্তু সত্যের নিজস্ব একটা শক্তি আছে, জানেন তো? এটা কখনোই চিরকালের জন্য চাপা পড়ে থাকে না, একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসে। পুরো আলোচনাটা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পে আমরা দেখলাম স্রেফ একটা ছোট্ট মাইক্রোফাইবার কিভাবে এত বছরের পুরনো মিথ্যার পাহাড় ধসিয়ে দিল। তাহলে একটু ভাবুন তো, আমাদের চারপাশে, আমাদের দৈনন্দিন জীবনে, চোখের সামনে এমন আর কত অদৃশ্য সত্য লুকিয়ে আছে যা হয়তো আমরা টেরই পাচ্ছি না। একটু চোখ কান খোলা রাখলেই হয়তো অনেক কিছু দেখা যায়। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।